বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড় উপন্যাসে হিরো কিন্তু শঙ্কর নয়, বরং আফ্রিকা হিরো। কিন্তু বাংলা সিনেমায় দেখুন, হিরো হয়ে গেল রক্ত মাংসের মানুষ। বিভূতিবাবুর গল্পে প্রকৃতির চেয়ে বড় নায়ক কেউ নয়। এই পৃথিবী কার? আমাদের মানুষদের শুধু, না কিছুটা ওদেরও? কিছুটা কেন বলছি, আমার আপনার যতটা অধিকার, ওদেরও তো ঠিক ততটাই অধিকার। আমার আজকের পর্বে নায়ক সেই প্রকৃতি। নমস্কার বন্ধুরা, আমি ঐন্দ্রিলা, আপনারা দেখছেন ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলস। গত পর্বে দেখিয়েছি কিভাবে এসে পৌঁছলাম কর্বেট টাইগার রিজার্ভের এই নর্থ পার্টে, যেটা কালাঘাট টাইগার রিজার্ভ পড়ছে। এবার আমি যেভাবে এসেছি সেভাবে ছাড়াও আরও অনেক রকমভাবে আসা যায়। দেরাদুনে ফ্লাইট দিয়ে আসা যায়, মানে দেরাদুন হয়ে। দেরাদুন হচ্ছে নিকটতম এয়ারপোর্ট, সেটা ছাড়া হরিদ্বার হয়েও আসা যায়। প্রথমে আমার যে প্ল্যান ছিল এখানে আসার যে ভিডিওটা, সেটা হয়তো আগে যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে কত রকমভাবে আসা যায় বা আমি কিভাবে এসেছি। রামনগর এখান থেকে 124 কিলোমিটার দেখাই যাচ্ছে। আজকে 31শে জুলাই এসে পৌঁছলাম রথুয়া দাব। এই অংশটা গাড়োয়ালের মধ্যে পড়ছে। আমরা এখানে থাকবো কর্বেট রাজে হোমস্টেতে। বেশ সুন্দর ছিমছাম সাজানো হোমস্টে। প্রথম দর্শনেই ভালো লাগতে বাধ্য। দারুণ এই হোমস্টেতে রুমের ভাড়া 3000 টাকা মতন, তবে সিজন ভেদে ভাড়া ওঠা নামা করে। ডেসক্রিপশনে প্রয়োজনীয় ফোন নাম্বার পাবেন। যাবার সাথে সাথে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিলাম। আলুর পরোটা এবং তার সাথে ঘরে পাতা টক দই, তবে সাথে এই ভাঙের চাটনি, এটাও কিন্তু অনবদ্য ছিল। আমি আগে কোনোদিনও ভাঙের চাটনি খাইনি, এখানেই প্রথম খেলাম আর বেশ ভালো লেগেছিল। সামনে পাহাড়ের অপূর্ব সুন্দর ভিউ, সেই ভিউ দেখতে দেখতে ব্রেকফাস্ট সেরে নিলাম। তবে এরকম মনে করবেন না যে এখানে এই একটি হোমস্টে রয়েছে। দেখুন, আরও অনেকগুলো হোমস্টে কিন্তু রয়েছে। প্রয়োজন হলে এদের ফোন নাম্বারও আপনি দেখতে পারবেন, স্ক্রিনে দেওয়া রয়েছে। কর্বেট যে জাতীয় উদ্যান, কর্বেটের নর্থ সাইড মানে উত্তর দিকটা পড়ছে এই কালাঘাট টাইগার রিজার্ভ। এর জাস্ট মানে এটাও কর্বেটেরই অংশ, কিন্তু কর্বেটের এই অংশটার নাম হচ্ছে কালাঘাট টাইগার রিজার্ভ। কর্বেটের ভিডিওতে, যেটা আমি বছর দুয়েক আগে বানিয়েছিলাম, যেখানে আমি বিজরানি জোনে ছিলাম, সেই ভিডিওর মধ্যে আমি এগুলো বলেছিলাম যে কর্বেটের কটা জোন, কি বৃত্তান্ত। যাই হোক, তো এই যে জোনটা, এই যে জায়গাটা, এই পাহাড়টা, এর পেছনটাই হচ্ছে ধিকালা জোন। এবার আমরা এখন এখানে এসেছি বার্ডিং করব, মথিং করব আর বাটারফ্লাইং করব, পাখি প্রকৃতি সবকিছুই দেখাবো। কর্বেটের ম্যাপ, এটা হচ্ছে কালাঘাট টাইগার রিজার্ভ যেখানে আমরা রয়েছি, আর এর পেছন দিকটা এই হলো ধিকালা, আর ধিকালার পাশে খিনাউলি, সারদুলি, সুলতান, এই জায়গাগুলো, গৈরাল, এগুলো প্রত্যেকটাই আর কি আলাদা আলাদা জোন। আর মালানি, যেখানে আমি ছিলাম আগে, তার মানে মালানি এখানে আর কালাঘাট এখানে একদম জাস্ট অপোজিটে, অনেকটা ডিস্টেন্স দুটোর মধ্যে। বিজরানি, এটা বিজরানি জোন, এখান থেকেই মালানিটা কভার করা যায়। এটা হচ্ছে দুর্গা দেবী, এগুলো সব কর্বেটের বিভিন্ন জোন। রামগঙ্গা নদী বয়ে গেছে। আর কালাঘাট এর পাশ দিয়ে এইটা হচ্ছে মন্দাল নদী, এই নদীগুলো গিয়ে, আর এটা রামগঙ্গা, একই নদী আসলে। আর এটা হচ্ছে সোনা নদী, এগুলো এসে সমস্ত মিশেছে এখানে। এটা হচ্ছে মোহনা জাতীয়, এই জায়গাটা অনেকটা চওড়া, দেখে বোঝা যাচ্ছে। আর আরেকটু এদিকে এলে এটা হচ্ছে নৈনিতাল, আলমোড়া, রানীক্ষেত, এই জায়গা। আমডান্ডা গেট, আমার আগের যে কর্বেটের ভিডিও সেটা যদি কেউ দেখে থাকেন, আমরা এই আমডান্ডা গেট দিয়ে ঢুকেছিলাম। ঢুকে আমরা এই বিজরানি এসেছিলাম, আর বিজরানি জোনটা কভার করেছি, আর মালানিতে তো ছিলামই। এই
এখানে আর কি এমনি ঘুরছি, যদি কিছু বার্ডস বা বাটারফ্লাইজ কিছু যদি পাই। এখনও সকলে এসে পৌঁছননি আনুষ্ঠানিকভাবে, যার ফলে এখনও শুরু হয়নি, যেহেতু আমি অনেক সকালে এসে গেছি প্রায় 6টার সময়। তো সেই জন্য আমি আর কি এখন ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমিয়ে খেয়ে মানে আমি একদম পুরো রেডি। আমি ওই জন্য আর কি একটু ঘুরে বেড়াচ্ছি, যদিও একটু একটু মেঘলা আছে। এই সময় কলকাতায় প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে, এখানে অত বৃষ্টি নেই। সকালবেলা ওই 1-1.5 ঘন্টা মতন বৃষ্টি ছিল, কিন্তু ওরকম ম্যাসিভ বৃষ্টি কিছু নেই। প্রথমে দেখা পেলাম চেস্টনাট হেডেড বিটারের। ছোট্ট এই কাঠঠোকরার ব্যস্ততার শেষ নেই। নিপুণভাবে গাছের কাণ্ড বেয়ে বেয়ে সে গর্ত করে চলেছে, পোকা বার করে খাচ্ছে। এটা পুরোটাই একটা হান্টিং ফ্লক, অর্থাৎ একসাথে সবকটা পাখি ঘুরছিল। এবং এটা শুধু আজকে নয়, আগামী যে কটা দিন আমরা এখানে ছিলাম এই হোমস্টের আশেপাশেই কিন্তু এই পাখিগুলোকে দেখতে পেয়েছি। এরা একটা হান্টিং ফ্লকের মতন একসাথে সবাই একটা পার্টিকুলার জায়গা ধরে ধরে যায় এবং সেখানে যত রকম পোকামাকড় আছে সেগুলো খেতে খেতে যায়। আমাদের এই ছোট্ট হান্টিং ফ্লকে চোর পাখিও ছিল। বৃষ্টির পরেই যখন রোদ ওঠে তখন পোকামাকড় বা পতঙ্গদেরও অ্যাক্টিভিটি বেড়ে যায় এবং সেই কারণে পাখিরাও বেরিয়ে আসে পোকামাকড় খাবার জন্য। আমাকে হোমস্টে থেকে ফোন করছিল লাঞ্চ করার জন্য, কিন্তু আমি ওদের বললাম যে এত পাখি এখানে, আমি তো ছবি না তুলে যেতেই পারছি না। যদিও এই পাখিগুলো প্রত্যেকটাই আমি আগে অনেকবার দেখেছি, কিন্তু পাখি দেখার ক্ষেত্রে সেই জিনিসগুলো আমার আর মাথায় থাকে না। যখনই আমি 100 বার দেখা পাখিও আবার দেখি, আমার প্রত্যেকবারই প্রথমবারের মতনই ভালো লাগে। এই বিষয়ে আপনার কি মত? আপনার কোনটা ভালো লাগে? একই পাখি বারবার দেখতে আপনিও ভালোবাসেন, নাকি প্রত্যেকবার নতুন পাখি দেখার ক্ষেত্রেই আপনার আনন্দটা বেশি বোঝা যায়? আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন অবশ্যই। পাখি দেখা শেষ হলে তারপর হোমস্টেতে ফিরলাম। এখানে দোতলার ওপর একটা হল ঘর ছিল, এখানেই প্রত্যেক দিন আমাদের জন্য বুফে খাবারের ব্যবস্থা করা হতো। প্রতিদিনই ভাত, রুটি এবং তার সাথে আরও বেশ কিছু নিরামিষ পদ থাকতো। ডাইনিং কাম হলঘর থেকে ভিউটাও বেশ সুন্দর দেখতে পাওয়া যায়। এখানে বসে বসে সারলাম দুপুরের খাওয়া। এই ট্যুরে সারা ভারতবর্ষ থেকে বেশ কিছু পাখি, পতঙ্গ এবং প্রজাপতি বিশেষজ্ঞ, মথ বিশেষজ্ঞ এসেছেন। প্ল্যান আছে আমরা আগামী কয়েকটা দিন একসাথে সবাই মিলে আনন্দ করে প্রকৃতি চর্চা করব। পতঙ্গ দেখতে দেখতে, তাদের চিনতে চিনতে, তাদের সম্বন্ধে অনেক অজানা তথ্য জানতে জানতে আমরা চারপাশটা একটু ঘুরে দেখছিলাম। পাথরের গায়ে এই যে প্রাণীটা আমাদের দেখে লাফালাফি করছে, এ কিন্তু মাকড়সা নয়, এটা মাকড়সার জাত ভাই বলতে পারেন। এর নাম হারভেস্টম্যান। মাকড়সাও যেরকম অ্যারাকনিডস, সেরকমই এরাও অ্যারাকনিডসের মধ্যেই পড়ছে। তার মধ্যে বিছে, উকুন, টার্মাইট সব কিছুই পড়ছে। মাকড়সা মূলত শিকার করে খায় আর এরা স্ক্যাভেঞ্জার। বলতে বলতেই পাতার মধ্যে মাকড়সার শিকার ধরাও দেখতে পেলাম। বৃষ্টির পর যদি হালকা রোদ ওঠে তখনই প্রজাপতিগুলো অ্যাক্টিভ হয়ে ওঠে। আবার খেয়াল করে দেখবেন অনেক ভোরবেলা কিন্তু প্রজাপতির অ্যাক্টিভিটি থাকে না, যেহেতু রোদ থাকে না সেই জন্য।
বৃষ্টি থামলে চোখে পড়ল রোজি মিনিভেটের শিকার ধরে খাওয়া। প্রসঙ্গত জানাই, আমরা কিন্তু হোমস্টে থেকে খুব একটা বেশি দূর যাইনি। আমাদের পুরো টিমটা দুটো ভাগে বিভক্ত হয়ে কিছু এই হোমস্টেতে ছিলাম, আর কিছু মানুষ ছিলেন নিকটবর্তী রথুয়া দাভের ফরেস্ট রেস্ট হাউসে। এই ফরেস্ট রেস্ট হাউসটা করবেটের ফরেস্ট রেস্ট হাউস হলেও এটা কিন্তু গ্রামের মধ্যে, খুব একটা জঙ্গল জঙ্গল ফিল আপনি পাবেন না। যদিও চারপাশে অনেক জঙ্গল আছে, গাছপালা আছে, কিন্তু জঙ্গলের একদম ভেতরে থাকার যে মজাটা সেটা এখানে নেই। এখানে গাছের গায়ে লাইকেন মথ দেখতে পেলাম। লাইকেন মথের নাম হয়েছে তাদের খাদ্য থেকে। তারা যেহেতু লাইকেন খেয়ে বেঁচে থাকে সেই জন্য এরকম নাম। তবে এক্স্যাক্ট স্পিসিস জানতে গেলে আরও একটু ভালোভাবে খুঁটিয়ে পর্যবেক্ষণ করা দরকার। এই লাইকেন মথের লার্ভা, যাকে আমরা উলি বিয়ার বলি, কারণ এর গাটা দেখলে ভাল্লুকের লোমশ গায়ের কথা মনে পড়ে। লাইকেন মথের লার্ভা অর্থাৎ শুঁয়োপোকা কি সুন্দর করে ভেজা দেওয়ালের গায়ে লেগে থাকা লাইকেন খাচ্ছে দেখুন। এই জাতীয় যে শুঁয়োপোকা, তারা নিজেদের রোয়াগুলোকে গা থেকে খুলে সেগুলো দিয়ে নিজের চারপাশে একটা আস্তরণ তৈরি করে, যাতে পিউপা হওয়ার সময় তারা নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারে। প্রকৃতিতে একটা ছোট্ট জিনিসও কিন্তু কেউ ওয়েস্ট করে না। সন্ধে হয়ে এসেছে। একটি শুঁয়োপোকার লার্ভা গাছের ওপর থেকে কী কারণে নিচে নেমেছিল। কোনোভাবে সে ভীত হয়েছে, ভয় পেয়ে আবার দ্রুত নিরাপদ আশ্রয়ে পৌঁছচ্ছে। ক্যামেরার চোখে ধরা পড়ল এই মুহূর্তটা। এটা তো রথুয়া দাভ ভিলেজ, এর সামনেই রয়েছে রথুয়া দাভের ফরেস্ট রেস্ট হাউস। বাট এখানে যদি কেউ থাকেন তাহলেও এই হলদুপাড়াতে তারা গিয়ে ওইখানে একটা গেট রয়েছে, সোনা নদী জোন, ওইখান দিয়ে ঢুকে তারা সাফারি করেন। এবার এই জায়গাগুলো করবেটের তুলনামূলকভাবে কম আর কি এক্সপ্লোর্ড হয়েছে, বা কম লোকজনও আসেন। বেশিরভাগ লোক তো ধিকালা চলে যায়, তারপরে আরও কিছু লোক বিজরানি যায়। মানে আমার তো বিজরানিতে অভিজ্ঞতা ভীষণই ভালো। তো এবার ধিকালা বিজরানি যারা ঘুরেছেন অথচ করবেট আবার আসতে চাইছেন, তারা কিন্তু এই জায়গাগুলোকে ট্রাই করতে পারেন, কারণ একদম অন্যরকম, অনেক কম ট্যুরিস্ট, আর এই সময় তো একদমই কোনো ট্যুরিস্ট নেই। যারা প্রকৃতিপ্রেমী শুধুমাত্র তারাই আছেন।